আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জনাব ডোনাল্ড ট্রাম্পের যে ভূমিধস বিজয়, এটি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে তোলপাড় তৈরি করেছে। মিস্টার ট্রাম্প বাংলাদেশের নাম ভালো মতো জানেন কিনা, মানচিত্রে বাংলাদেশের অবস্থান ভারতের কোন জায়গাটিতে বা বঙ্গোপসাগরের ঠিক কোন জায়গাটিতে গাঙ্গেয় বদ্বীপটি রয়েছে, এটি যদি বিশ্বের মানচিত্র খুঁজে তাকে বের করতে বলা হয়, তিনি সেটা বের করতে পারবেন কিনা, অথবা আমাদের বাংলাদেশের এই মুহূর্তে যারা সমন্বয়ক রয়েছেন বা ডক্টর ইউনূস রয়েছেন বা শেখ হাসিনা রয়েছেন, জনাব তারেক রহমান সাহেব রয়েছেন, তাদের সম্পর্কে জনাব ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত স্টাডি, এটা কোন পর্যায়ের, এটা আপনি খুব অবাক হয়ে যাবেন যে শুধু ট্রাম্প নয়, ট্রাম্পের যদি 100 জন প্রথম সারির সহযোদ্ধা ধরেন, তারা সবাই বাংলাদেশের ব্যাপারে ভীষণ রকমভাবে বেখেয়াল। এবং আমরা যেভাবে ধরুন আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, সেটি হলো চিলি বা ভেনেজুয়েলা, কিংবা ধরুন সেই ফিদেল ক্যাস্ট্রোর কিউবা। আপনি বলুন তো এই তিনটা দেশ সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমি অবাক করার ব্যাপার হলো যে এই পাশের দেশ ব্যাংকক, সেখানে অনেক মানুষকে বলতে শুনেছি যে তারা বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু জানে না, মনে করেন ইটস এ পার্ট অফ দ্য ইন্ডিয়া। তো আমরা এখানে বসে অনেক কিছু কল্পনা করি, নিজেদের মধ্যে কল্পনা করি, এবং সেই কল্পনার জগৎ থেকে আমরা মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় বসিয়ে কেউ কেউ বাক্স পেট্রা নিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, বা কাউকে বাক্স পেট্রা সহ ক্ষমতা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা একেবারে 10 হাতে দাঁড়িয়ে আছি যে এই ট্রাম্প এলেন বুঝি আর আমাদেরকে ক্ষমতা থেকে তাড়ালেন বুঝি। আবার কেউ কেউ ক্ষমতায় বসার জন্য মিস্টার ট্রাম্পের এই বিজয়কে এতটা নিয়ামক হিসেবে নিয়েছেন যে যেদিন ট্রাম্প ক্ষমতায় বসবেন জানুয়ারি মাসে, অতদিন পর্যন্ত তারা অপেক্ষা করবেন না, তারা এই ট্রাম্প বিজয়ী হয়েছেন, এই বিজয়ের আনন্দের মধ্যেই নভেম্বরের মধ্যেই তারা ক্ষমতায় বসে যাবেন। এইরকম একটা কথাবার্তা কিন্তু অনেকের মধ্যেই চালু রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে। তো আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে স্বপ্নটা খুব বেশি ভর করেছে, যেটিকে ঠিক স্বপ্ন তো দুই ধরনের স্বপ্ন রয়েছে। একটা হলো আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন, এটাকে বলা হয় ড্রিম, ইংরেজিতে বলা হয় ড্রিম। এটা অলিক, একেবারে অলিক, কোনোটার সঙ্গে কোনোটার মিল খুঁজে আপনি পাবেন না, এর সঙ্গে কোনো হিউম্যান মানে মানবিক যে যুক্তি এগুলো থাকে না। আপনি কখনো দেখবেন পুরীর সাথে বিয়ে শাদী করছেন, ময়লা আবর্জনা খাচ্ছেন, কখনো দেখছেন যে পোলাও কুরমা সহ জান্নাতের হুরদের সঙ্গে আপনি মিশে গেছেন, এরকম ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখেন। আর একটা হলো মানুষ জাগ্রত অবস্থায় কল্পনা করে, কল্পনা করে যখন তার কল্পনার মধ্যে বিজ্ঞান থাকে, তারপরে গবেষণা থাকে, বাস্তবতা থাকে, যুক্তি থাকে, তখন এটা এক ধরনের যাকে বলা হয় ক্যালকুলেটিভ কল্পনা বলা হয় এটাকে। এটা অনেক কিছুকে ডিসকভার করে। কিন্তু যখন আপনি শুধুই মাত্র জেগে আছেন কিন্তু কল্পনা করবেন, যে কল্পনার মধ্যে কোনো বাস্তবতা নেই, সেটাকে অনেকটা ইলিউশন বলে। যেমন আপনি আপনার প্রিয়তম সন্তান মারা গিয়েছে, তো তাকে আপনি নিজ হাতে কবর দিয়েছেন, কিন্তু আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না যে সন্তান মারা গিয়েছে। আপনি কবরের সামনে দাঁড়িয়ে থাকেন বা কবরের দিকে তাকিয়ে থাকেন, দূরে বসে থাকেন, আর আপনার মনে মনে আপনি কল্পনা করতে থাকেন এই বুঝি আপনার প্রিয়তম সন্তান কবর থেকে উঠে এসে আপনাকে জড়িয়ে ধরবে বা জড়িয়ে ধরলো। তো এটাকে ইংরেজিতে বলা হয় ইলিউশন। তো ইলিউশন থেকে ধীরে ধীরে মানুষ যখন এরকম অবাস্তব কল্পনা করতে থাকে, তখন তার একটা মানসিক রোগ হয়ে যায়। তো এই মানসিক রোগের যে প্রকৃতি, সেটা হলো সে আপনজনকে পর মনে করে আর পরকে আপন মনে করতে থাকে। তো এই যে রোগ, এই রোগের আবার একটা ওষুধও আছে, যেটা উইনস্টন চার্চিল
বহু শত কোটি টাকা খরচ করে হিটলারের জন্য এই ওষুধটি তৈরি করেছেন। আর এই ওষুধটা খেলে আপনার যে রোগ হবে এটাকে হ্যালোসিনেশন বলা হয়। মানে হ্যালোইন, মানে হ্যালোসিনেশন আর হ্যালোইন এর মধ্যে অনেক পার্থক্য আছে। এনিওয়ে, হ্যালোসিনেশন রোগের লক্ষণ হলো আপনি আপনার আশেপাশে যারা আপনজন আপনাকে উপকার করতে আসে তাদেরকে শত্রু মনে করবেন, আর শত্রুদেরকে আপনি মিত্র মনে করবেন। তো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমরা যদি অবাস্তব কল্পনা করতে থাকি, সেটা ভয়ের জায়গা হোক বা আশার জায়গা হোক, এটা আমাদেরকে ধীরে ধীরে হ্যালোসিনেশনের দিকে নিয়ে যাবে। আর এই কারণেই মূলত নির্মম এবং নিষ্ঠুর হলেও আমি কিছু বাস্তব কথা বলতে চাচ্ছি। প্রথমত, যে ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাচনের ফলে আওয়ামী লীগের জন্য বাস্তবে যাকে বলা হয় উপকার হবে বা নীতিগত আমেরিকার যে কোনো সিদ্ধান্ত আসবে, এটি 1%ও না, 1%ও না। কিন্তু আওয়ামী লীগ যদি এটাকে ব্যবহার করে, ডোনাল্ড ট্রাম্প জিতে গেছেন, আমেরিকা এখন আওয়ামী লীগের পক্ষে আছে, এই জিনিসটি যদি দশমুখে প্রচার করে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে পারে, নিজেদেরকে শক্তিশালী করতে পারে, এবং ভারতে তাদের যে ডিপ্লোম্যাসি রয়েছে সেই ডিপ্লোম্যাসিকে তারা যদি ইফেক্টিভ করতে পারে, কেবলমাত্র সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে তারা লাভবান হবে। কিন্তু আমেরিকা যদি কারো পক্ষ হয়ে কোনো কিছু করার তাদের যে রাষ্ট্রনৈতিক বা রাজনৈতিক সদিচ্ছা থাকতো, তাহলে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য শেখ হাসিনাকে অনেক আগেই বাংলাদেশ থেকে বন্দী করে নিয়ে যেতেন। এর কারণ হলো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধুমাত্র মামলা মোকদ্দমা থেকে বাঁচানোর জন্য, তাকে একটা স্পেস দেওয়ার জন্য, তার সাথে ভালো আচরণ করার জন্য সেই বলতে গেলে বারাক ওবামার জমানা থেকে একেবারে বাইডেনের জমানা পর্যন্ত ডেমোক্র্যাটরা, তাদের সিনেটররা, তাদের সাবেক প্রেসিডেন্টরা, সাবেক পররাষ্ট্রমন্ত্রীরা বলতে গেলে শেখ হাসিনার পা ধরতে বাকি রেখেছেন। তারা ওয়াশিংটন পোস্টে বিশাল করে বিজ্ঞাপন দিয়েছেন, বারাক ওবামা সহ সবাই। তারা শেখ হাসিনার কাছে চিঠি লিখেছেন, কূটনৈতিক চ্যানেলে বহুবার চেষ্টা করেছেন, এবং শেখ হাসিনা তাদেরকে একটা পশম বলেও পাত্তা দেননি। তো আমেরিকা যদি তার প্রোটোকল ভাঙতেন, বা এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে তারা যে জিনিসটা আশা করছেন ঠিক তেমন কাজ যদি আমেরিকা করত, তাহলে তো অনেক আগেই বাংলাদেশে সৈন্য সমাবেশ ঘটতো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই 2016-17 সনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিত আমেরিকা। কিন্তু আমেরিকা আসলে সেই কাজগুলো কখনোই কারোর জন্য করে না। তারা শুধুমাত্র রাজনীতি করে নিজেদের ব্যবসার জন্য, রাজনীতি করে নিজেদের সামরিক প্রভুত্ব বজায় রাখার জন্য, এবং আপনি তাদের মধ্যপ্রাচ্য নীতি থেকে অন্য যে জায়গাগুলোতে তারা যুদ্ধে জড়িয়েছে, এখানেও দেখবেন যে একটা বিশাল বাণিজ্যিক লাভ তাদের রয়েছে। আফগানিস্তানে তারা যত ট্রিলিয়ন ডলার তারা এখানে লস করেছে, তার চেয়ে বেশি পরিমাণ টাকা তারা কিন্তু এখান থেকে লাভ করে নিয়ে গেছে, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য একই অবস্থা। তো বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এখানে আসলে যুদ্ধ করা, দ্বন্দ্ব সংঘাতে জড়ানো, এটাকে নিয়ে মাতামাতি করা, এই ঘটনা কখনোই তারা করেনি। ইভেন আপনি দেখেন লিবিয়াতে, কিন্তু তারা দেখেন পুরো বিষয়টা থেকে, লিবিয়া থেকে যেখানে এত বড় তেলের খনি, তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয় তারা জড়ানোর চেষ্টা করেছে, ইয়ামেনে জড়ানোর চেষ্টা করেছে। যখন দেখেছে যে না, তাদের জন্য সেটা ফ্রুটফুল অ্যান্ড ভায়াবল হচ্ছে না, তখন তারা কিন্তু সেখান থেকে নিজেদেরকে সরিয়ে এনেছে। ঘাঁটি আছে কৌশলগত কারণে, কিন্তু সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে আর এখন তারা কিন্তু নাক গলাচ্ছে না। তো বাংলাদেশের জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসবেন বা দিল্লিতে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন, তারপরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য ওইরকম একটা চেষ্টা করবেন, এটা মানে বস্তুগতভাবে এটা সম্ভব নয়। তবে অবস্তুগতভাবে অনেক কিছুই সম্ভব। যেমন আপনি আমাদের দেশে দেখুন, অনেক লোক শেখ হাসিনার সাথে হয়তো জীবনে একবার দেখা হয়েছে, বা শেখ হাসিনার সঙ্গে তার একটা সেলফি তোলা আছে, এটা দিয়ে শত শত কোটি টাকা বাণিজ্য করেছে এই বাংলাদেশে অনেক লোক। শেখ হাসিনা হয়তো চিনেনও না, আবার তারেক রহমান সাহেবের সঙ্গে কোনোদিন হয়তো টেলিফোনে কথা বলেছেন, তারপরে তারেক রহমান সাহেবের সাথে একটা ছবি আছে। এটাকে কেন্দ্র করে অনেক লোক এখনো ব্যবসা করছেন, আগেও ব্যবসা করেছেন।
তো এটা এই ধরনের একটা যাকে বলা হয় ধান্দাবাজি বুদ্ধি যাদের আছে, তারা রাজনীতিতেও ভালো করেন, অর্থনীতিতে ভালো করেন, চাঁদাবাজিতেও ভালো করেন। এখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প এসেছেন এবং যাকে বলা হয় আপনি থিওরিটিক্যাল যদি ধরেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের দহরম মহরম সম্পর্ক নেই। যেটি আমরা শুনতে পাচ্ছি সেটি হলো তার সঙ্গে তার সম্পর্কটা অনেকটা দাকুমড়া সম্পর্ক, সেই সম্পর্ক ভালো নয়। দ্বিতীয়ত, যারা ডেমোক্র্যাটদেরকে পছন্দ করে, রিপাবলিকানরা তাদেরকে অপছন্দ করে। ফলে এটাকে আওয়ামী লীগ কতটা মার্কেটিং করতে পারবে ইউরোপে, আমেরিকাতে, ভারতে এবং বাংলাদেশে, এটার উপর তাদের সফলতা নির্ভর করবে। 2 নম্বর হলো যে এখানে বাংলাদেশের এই যে রাজনৈতিক পট পরিবর্তন, এই রাজনৈতিক পট পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। এখন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বটে, তবে শেখ হাসিনার জন্য কোনো অবস্থাতেই তারা বাংলাদেশের সঙ্গে সামগ্রিক সম্পর্ক নষ্ট করবে না। অতীতেও শেখ হাসিনাকে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অনেক আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু ভারত আশ্রয় দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে কিন্তু চমৎকার একটা সম্পর্ক গড়ে তুলেছিল। এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে কার্যকাল, তারপরে এই সরকারের যে মেয়াদ, এটা কতদিন হয় ভারত এখন পর্যন্ত বুঝতে পারছে না। যদি 1 বছর সময় নেয় এই সরকার, কোনো অবস্থাতেই ভারত এই সরকারের সাথে সম্পর্কে আসবে না। ভারত অপেক্ষা করবে যে 1 বছর পরে কি ঘটে। কিন্তু যদি ভারত দেখে যে এই সরকার 5 বছর টিকে যাবে, 2 বছর চলে গেছে, আর 10 বছরও থাকতে পারে, তখন ভারত এই আমেরিকার মতোই এই সরকারের সাথে তার যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে এগুলো সামনে নিয়ে আসবে, এদের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে। এবং আপনি দেখেন ইউনূস সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতীয় রাষ্ট্রদূত যিনি রয়েছেন তিনি সহ ভারতের বিভিন্ন যারা রাজনীতিবিদ তারা কিন্তু ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। কিন্তু ইউনূস সরকার এবং তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছেন তারা কিন্তু প্রথম থেকেই একটা ভারত বিরোধী মনোভাব পোষণ করেছে এবং ভারতকে রিফিউজ করার মধ্যে তারা নিজেদের সফলতার যে সন্ধান করেছে এবং মনে করেছে যে ভারতকে যত বেশি গালাগাল দেওয়া যাবে ততই দেখা গেল যে তারা জনপ্রিয় হবে এবং টিকতে পারবে। কিন্তু এই 3 মাসের মধ্যে তারা বুঝতে পেরেছে যে আসলে ভারতের সাথে তাদের সম্পর্ক দরকার স্থিতিশীল একটা শাসন ব্যবস্থা চালানোর জন্য, লেনাদেনা, বাণিজ্যিক লেনাদেনা এগুলো চালিয়ে নেওয়ার জন্য, এবং ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক যে সকল চুক্তিসমূহ রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে সেইগুলোরও ঠিক এই আদানের বিদ্যুৎ থেকে শুরু করে আরও অনেক কিছু, এইগুলোর বিষয়ে ভারতের সহানুভূতি না থাকলে বাংলাদেশ এই মুহূর্তে যে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে বাংলাদেশ আসলে বিপদে পড়বে। তো এখন এই জিনিসটি ইউনূস সরকার বুঝতে পেরেছেন, কিন্তু বুঝতে পারার পরে ভারত তো চাণক্যর যাকে বলা হয় গর্ভধারিণী, ওই মাটি থেকে চাণক্য তৈরি হয়েছেন এবং ওই মাটি থেকেই জাহাঙ্গীর তৈরি হয়েছেন, সম্রাট আওরঙ্গজেব তৈরি হয়েছেন ওই ভারতবর্ষ থেকে। তো তারা এই যে বুঝতে পারে যে দুর্বলতম সময়ে কিভাবে আঘাত করতে হয়, তো তারা ইউনূস সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে, দুর্বল করতে চাচ্ছে এবং দুর্বল করার পরে যে কোনো লোকের সাথে একটা নেগোসিয়েশন যখন করা সম্ভব, মানে যেভাবে নেগোসিয়েশন করা সম্ভব হয় সবল অবস্থায় হয় না। এখন ধরুন শেখ হাসিনা আছেন ভারতের আশ্রয়, এখন তাকে যদি বলা হয় যে ঠিক আছে এই শর্তের বিনিময়ে আমি আপনাকে ক্ষমতায় বসাবো, শেখ হাসিনা কিন্তু ওখানে বসে আর কোনো কিছু চিন্তা করবেন না, তিনি সঙ্গে সঙ্গে কুল্লু খালাস রাজি হয়ে যাবেন ক্ষমতা ফেরত পাওয়ার জন্য। এবং এভাবেই ভারত থেকে শুরু করে বিশ্বের যত সাম্রাজ্যবাদী শক্তি তারা ওই কাজগুলো করে। আবার শেখ হাসিনাকে হাতে রেখে ছাত্রলীগকে উস্কে দিয়ে, আওয়ামী লীগকে উস্কে দিয়ে, ইসকনকে উস্কে দিয়ে, এখানে হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে যদি নরেন্দ্র মোদী সরকার ইউনূস সরকারের সঙ্গে বা পরবর্তী সরকারের সঙ্গে একটা ভালো বার্গেনিং পয়েন্টে যেতে পারে, চীনকে দূরে রাখতে পারে, নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে পারে, তাহলে কেন সেই কাজটি করবে না? এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচিত হয়েছেন এটি বস্তুগতভাবে ভারতের জন্য, আওয়ামী লীগের জন্য, ইউনূসের জন্য যতটা না ইফেক্টিভ, কিন্তু এর সুদূর প্রসারী যাকে বলা হয় কল্পনাপ্রসূত অবস্তুগত রসায়ন রয়েছে।
এবং সেই রসায়নের যে পরিমাণ কিন্তু মারাত্মক। যখন একটা গুজব ছড়িয়ে পড়ে, যেমন এই মুহূর্তে গুজব এই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে, এখন শেখ হাসিনার ক্ষমতা লাভ করতে কোনো অসুবিধা নেই, ডক্টর ইউনূসের কি হবে, এই জিনিসগুলো যখন দশমুখে বলতে থাকবে, তখন দেখা যাবে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রশাসনের মধ্যেও একটা সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হয়ে যাবে, এবং তারা সরকারকে সেভাবে সাহায্য এবং সহযোগিতা করবে না। ফলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এখন চালাচ্ছে, ফলে তার জন্য এই ডোনাল্ড ট্রাম্পের যে বিজয়, এটি অবস্তুগত হলেও অনেক অনেক সমস্যা সৃষ্টি করবে বলেই আমি মনে করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি